2024-এর তো প্রথমার্ধ তো ছিল আগের এক ধরনের স্বৈর শাসনের যে একটা কাঠামো ছিল তারই ধারাবাহিকতা ছিল। তারপরে তো জুলাই অগাস্টের অভ্যুত্থানের ফলে বিশাল পরিবর্তন আসলো। বছরের দ্বিতীয় অর্ধটা অনেকটা এই যে নতুন আকাঙ্ক্ষাগুলো জন্মালো, নতুন করে বাংলাদেশকে একটা সুস্থ রাজনৈতিক, অর্থনৈতিক এবং এক ধরনের সামাজিক ধারায় ফিরিয়ে আনা এবং তার উপর শক্ত অবস্থানে দাঁড় করানো, এগুলি নতুন চ্যালেঞ্জ হিসাবে বছরের দ্বিতীয়ার্ধে সেই চ্যালেঞ্জগুলো আসলো। তো এখানে এখন বিষয় আছে যে 2024-এর শেষে এসে আমাদের ওই বিষয়টা মনে করতে হচ্ছে যে বিশাল পট পরিবর্তন হয়েছে। সেটাই হচ্ছে এই বছর 2024-এর সবচেয়ে বড় আপনি বললেন ঘটনা বা সবচেয়ে বড় পরিবর্তনের একটা দিক। তো সেই পরিবর্তনের আবহের মধ্যেই আমরা আছি, কিন্তু এখন যেহেতু অলরেডি 5 মাস পেরিয়ে গেছে, এখন কথা হচ্ছে যে আকাঙ্ক্ষাগুলো উচ্চারিত হয়েছে সেই পথে আমরা কতদূর শক্তভাবে এগুতে পারলাম, এটাই হচ্ছে দ্বিতীয়ার্ধের মূল্যায়ন। তবে একটা কথা এখানে বলা দরকার যে 2023-এও কিন্তু এই যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার কিন্তু একটা আবহ তৈরি হয়েছিল, সেটা ছিল এক ধরনের এই যে প্রতিযোগিতাহীন যে নির্বাচন, মানুষের যে ভোটাধিকার একেবারেই নির্বাসনে ছিল, সেটা ফিরিয়ে আনা, সেটাই ছিল মুখ্য এক অর্থে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে 2023-এ। 2024-এ এসে সেই আকাঙ্ক্ষা তো আছেই, তার সাথে বাড়তি আকাঙ্ক্ষা যোগ দেওয়া হয়েছে যে আমরা অবশ্যই এক ধরনের প্রতিযোগিতামূলক নির্বাচনী ব্যবস্থায় ফিরে আসা দরকার এবং আমাদের যে ভোটাধিকার যে সুষ্ঠুভাবে প্রয়োগের নিশ্চয়তাগুলো তৈরি করা দরকার। তবে এর সাথে বাড়তি আকাঙ্ক্ষাগুলো হচ্ছে শুধু সেটা নয়, তার সাথে রাজনৈতিক সংস্কৃতির একটা সার্বিক পরিবর্তন দরকার। যেমন আমাদের রাজনীতির সাথে একটা সংস্কৃতির একটা দিক হয়ে গেছে যে রাজনীতি এবং ব্যবসার মধ্যে সম্পর্কগুলো একেবারে গুলিয়ে ফেলা হয়েছিল, তাই না? দুর্নীতির বিষয়টা চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল। আমাদের এক ধরনের সুষ্ঠু কোনো সিদ্ধান্তের বাস্তবায়নের পথে এই যে অযৌক্তিক চাপ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন থেকে, সেইগুলো একটা বিষয় ছিল। তো 2024-এ কিন্তু আকাঙ্ক্ষার মাত্রাটা আরও বেড়েছে। প্রতিযোগিতামূলক নির্বাচন তো বটেই, ভোটাধিকারটা অন্যতম একটা চাহিদা, তার সাথে যে রাজনৈতিক সংস্কৃতি বা অপসংস্কৃতি যেগুলো আছে সেগুলোর বিষয়ে একটা বড় ধরনের পরিবর্তন এবং ফয়সলা দরকার। এটা বাড়তি একটা হয়েছে। তারও বাইরে আরও আকাঙ্ক্ষা নির্মিত হয়েছে যে আমরা যেভাবে সার্বিকভাবে আমাদের ইতিহাসকে বুঝেছি, আমরা যেভাবে আমাদের নাগরিকদের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেখানে মর্যাদা সম্মানের কোনো জায়গা ছিল না। রাষ্ট্রীয় কর্মচারীরা সাধারণ মানুষের সাথে, শুধু কর্মচারী নয়, রাজনৈতিক নেতৃত্ব, কর্মচারী সবাই সাধারণ মানুষকে এক ধরনের অপমানের একটা বাস্তবতার মধ্যে বেঁধে রেখেছিল। এগুলোরও পরিবর্তন কিন্তু আকাঙ্ক্ষা রচিত হয়েছে। তো এখন 2024-এর শেষে এসে যেটা আমাদের বলতে হচ্ছে যে আকাঙ্ক্ষাগুলো উচ্চারিত হয়েছে, এই আকাঙ্ক্ষার পথে আমরা শক্তভাবে এগুতে পারলাম কিনা। শুধুমাত্র পদক্ষেপ নেওয়া হয়েছে তা নয়, বিশ্বাসযোগ্যতার মাধ্যমে আমরা কোথায় কোথায় এগুতে পারলাম। অনেকগুলো পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, ছাত্ররা এক ধরনের ক্রিয়াশীল আছে, তারা নানাভাবে তাদের বক্তব্যগুলো বলছে। রাজনৈতিক দলগুলো তারাও উদ্যোগী হয়ে অনেক কিছু করছে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সব পদক্ষেপ, সব উদ্যোগের শেষে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রশ্নটা আই থিঙ্ক 2024-এর
সে ডিসেম্বরের 31 তারিখ দাঁড়িয়ে ওইটার উত্তর খোঁজা দরকার। এবং আমার দৃষ্টিতে 3টি অনিশ্চয়তা, অনেকগুলো যেটা বললাম পট পরিবর্তন যেটা হচ্ছে সেটাই একটা বিশাল অর্জন। ওই অর্জনের ভেতর এগোবার পথে 3টি অনিশ্চয়তা দেখছি অ্যাকচুয়ালি, যেটা নিয়ে আমরা 2025-এ প্রবেশ করছি। একটি অনিশ্চয়তা হচ্ছে যে অর্থনৈতিক স্বস্তিটা কিন্তু আসে নাই। কারণ যতই আমরা বলি সাধারণ মানুষের জীবনে তো একটা অর্থনৈতিক স্বস্তি দরকার। মূল্যস্ফীতি শুধু একটা দিক, আরেকটা হচ্ছে কর্মসংস্থান নাই, আরেকটি হচ্ছে আপনার মানুষের পকেটে তো পয়সা যেতে হবে এবং সহনীয় পর্যায়ে দাম থাকতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের। এই জায়গায় অর্থনৈতিক স্বস্তির একটা বড় ঘাটতি আছে। এখানে তেমন কোনো অগ্রগতি হয়নি। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোকে এক ধরনের কিছুটা হলেও সন্তোষজনক পর্যায়ে আনা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক স্বস্তিটা এখনো একটা বড় অনিশ্চয়তার জায়গায় আছে এবং সেই অনিশ্চয়তা নিয়ে কিন্তু 2025-এ আমরা প্রবেশ করব। 2 নম্বর হচ্ছে যে অনিশ্চয়তা, সেটা হচ্ছে যে এই যে আমরা রাজনীতির অনেকগুলো আকাঙ্ক্ষা উচ্চারণ করেছি, প্রতিযোগিতামূলক রাজনীতি, আমাদের সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার প্রয়োগে যেন কোনো বাধা না হয় এবং যে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় টাকার খেলা, পেশির খেলা এগুলো যেন অনুপস্থিত থাকে, এই আকাঙ্ক্ষাগুলো উচ্চারিত হয়েছে। সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছুটা অনিশ্চয়তা এখনও আছে, মানে অনিশ্চয়তা নিয়ে আমরা প্রবেশ করছি 2025-এ। অনিশ্চয়তা থাকাটা একটা বাস্তবতা, এটা মানে নয় যে আমরা বিচ্যুত হয়ে গেছি পথ থেকে, কিন্তু অনিশ্চয়তাটা স্বীকার করাটা দরকার। সেটা হচ্ছে রাজনৈতিক রোড ম্যাপ যদি বলি, এবং এই যে রাজনৈতিক অপসংস্কৃতির অবসানের যে নিশ্চয়তাগুলো, এই 2 জায়গায় অনিশ্চয়তা নিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি 2025। 3 নম্বর যে অনিশ্চয়তা নিয়ে 2024 শেষ করছি এবং 25-এ প্রবেশ করছি, সেটা হচ্ছে এখন যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার বিষয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে অর্থনীতি পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়। এই যে যারা এই ধরনের সরকারে থাকেন তাদের শুধুমাত্র রুটিন কাজটাও যেমন খুবই গুরুত্বপূর্ণ, তাদের সার্বিকভাবে এই যে সাধারণ মানুষের এবং সার্বিকভাবে জনগণের মধ্যে যে ঐক্যের জায়গাগুলো আছে সেগুলোকে সংহত করাটা খুব জরুরি। এবং রাষ্ট্র পরিচালনায় এক ধরনের দৃঢ়তা, এক ধরনের সক্ষমতা দেখানো। আমরা যে ইয়েগুলো দেখছি যে ওনারা অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, রিফর্ম কমিশন ইত্যাদির কথা বলেছেন, কিন্তু আমরা বিশৃঙ্খলারও কিছু আলামত দেখতে পাচ্ছি এই যে প্রশাসনের ভিতরে ইত্যাদি। সো এই 3 অনিশ্চয়তা নিয়ে আমরা প্রবেশ করছি। অনিশ্চয়তাগুলো স্বীকার করা, এগুলো সম্বন্ধে সজাগ থাকাটা খুব জরুরি, কারণ তাহলে আমরা যেটা করণীয় সেগুলো করতে পারবো অ্যাকচুয়ালি। না, আপনার প্রশ্ন যেমন 53 বছরের কথা বললেন, এখন অনেকগুলো সময়কাল, 53 বছর একটা সময়কাল, গত 15 বছর একটা সময়কাল, গত 5 মাস একটা সময়কাল, প্রত্যেকটা সময়কালটা বিবেচনার মধ্যে আনতে হবে অ্যাকচুয়ালি। এবং এইখানে 53 বছরের জঞ্জাল এত অল্প সময়ে পরিষ্কার করা যাবে কি না, এই ধরনের ভাবে জিনিসটাকে উপস্থাপন করা অ্যাকচুয়ালি সঠিক নয়। কারণ এটার মধ্যে আমরা 53 বছরের কোন জঞ্জালের কথা বলছি সেটা পরিষ্কার নয়। এবং এই যে সময়ের কথা বলছি, অনেক সময় সময়টাকে যদি আপনি রুটিন ওয়ার্ক হিসেবে দেখেন তাহলে 53 বছরের জঞ্জাল পরিষ্কার করতে 53 বছর লাগবে যদি ওইভাবে চিন্তা করেন। কিন্তু আসলে যখন পরিবর্তন হয় এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কি হবে এই সংস্কার কমিশনের প্রস্তাব পাস হওয়ার পর? না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কিভাবে করা উচিত? হ্যাঁ, না, সেটার আপনার যে প্রশ্ন সেটার উত্তর হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উদ্যোগগুলো বিভিন্ন মহল থেকে আসতে হবে। এই যে সংস্কার কমিশন করেছে, এটাও একটা আমার একটা অবজারভেশন হচ্ছে এটার এক ধরনের কেতাবি স্টাইলে এটা হচ্ছে। এই যে
বিভিন্ন অংশীজনের সাথে খোলামেলা আলোচনাগুলো খুব জরুরি ছিল, যে কেতাবি স্টাইলে নয়, ফর্মাল আমলাতান্ত্রিকভাবে নয়, খোলামেলা আলোচনা খুব জরুরি। কারণ বিশ্বাসযোগ্যভাবে ঐক্যমতগুলো তৈরি করা দরকার। পরিবর্তন হবে কি না আপনি যেটা বলছেন, সেখানে আমরা তো এখানে একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু জায়গায় এই যে যেমন আমাদের বেশ কিছু বিভাগ আছে, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ইত্যাদি ইত্যাদি, এইসবের পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি কেন হয়? কারণ অযৌক্তিক চাপ আসে। চাপগুলো কোত্থেকে আসে? সে চাপের জায়গাগুলো চিহ্নিত করা দরকার এবং সেগুলো সমাধানের করা দরকার। সো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় দায়িত্ব আছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জায়গাগুলো কতটুকু তারা এক অর্থে করতে পারবে, ফ্যাসিলিটেট করতে পারবে, তারা যাতে করে রাজনৈতিক দলগুলোর কিছু হচ্ছে তাদের এই যে সংস্কৃতির পরিবর্তনের কথা যখন আমরা বলি, এটা কিন্তু তিনটা স্তরে চিন্তা করা দরকার। একটা হচ্ছে মানসিকতার পরিবর্তন, সেটা একদিনে হয় না, কিন্তু সেটার একটা বড় ধরনের ধাক্কা দরকার। দ্বিতীয় হচ্ছে যে কিছু কাঠামোগত পরিবর্তন দরকার। আপনি যদি কাঠামোগত পরিবর্তনটা আনেন, যেমন আপনি স্থানীয় সরকার নির্বাচনে গত এই যে পতিত সরকার, তারা 2014-তে একটা পরিবর্তন আনলো যে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন। এটার সাংঘাতিক ক্ষতি হয়েছে। এটা তো পরিবর্তন খুবই কালকেই করে ফেলতে পারে, এবং এটার ফলে কিন্তু এই যে আপনি যেটা বললেন সংস্কৃতির পরিবর্তন, একটা কিন্তু এটার মাধ্যমেই হতে পারে। কারণ তাহলে প্রতিযোগিতার ক্ষেত্রগুলো ভিন্নভাবে সাজানো যেতে পারে। সো আমরা যখন সংস্কৃতির পরিবর্তনের কথা বলি, তার একটা দায় পড়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কর্মকাণ্ডের উপর। দ্বিতীয় দায় হচ্ছে আপনার ইয়েদের উপর, রাজনৈতিক দলগুলোর উপর। তারা কতটুকু এই যে আকাঙ্ক্ষা জনমনে তৈরি হয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল কতটুকু, তারা নিজ উদ্যোগে তাদের যেমন এই যে দখলবাজি, মামলাবাজি যেই প্রবণতাগুলো আছে মানুষকে হেনস্থা করার জন্য, হয়রানি করার, দুর্নীতির জন্য, এগুলোর ব্যাপারে তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, তাদের যে তৃণমূল পর্যায়ের সংগঠন, সেগুলোকে তারা কতটুকু এক ধরনের নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারছেন, তাদের মধ্যে একটা আছে। আরেকটি হচ্ছে নাগরিক সমাজেরও একটা বড় দায়িত্ব আছে। কারণ জবাবদিহিতার জায়গাগুলো শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে হবে না, একটা সজাগ সক্রিয় নাগরিক সমাজ, তাদের কণ্ঠস্বরটা আরও শক্তিশালী করা দরকার। তো আপনি যেটা বললেন যে হবে কি না, এটার ইয়েস নো কোনো উত্তর নয়। এই যে তিনটে বলয় বললাম, যে অন্তর্বর্তীকালীন সরকার বনাম তথা রাষ্ট্র, রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজ, এবং এর মধ্যে ব্যবসায়ী মহল নাগরিক সমাজের মধ্যে আরেকটা মহল হিসেবে চিহ্নিত। প্রত্যেকেই যদি যেই দায়িত্বগুলো এসছে তারা যদি জন আকাঙ্ক্ষার প্রতি শোনেন, সেদের শ্রদ্ধাশীল হন, তাহলে কিন্তু এই অপসংস্কৃতির যে অবসানের যে আকাঙ্ক্ষা, সেটার পথে আমরা আগাতে পারবো। এখানে রাতারাতি কিছু করার বিষয় নয়। আবার এখানে কেতাবি সমাধানেরগুলো এগুলো নয়। আমরা পূর্ব অভিজ্ঞতা দেখেছি যে আমরা কিছু জাস্ট জোর করে কিছু নিয়মকানুন, কেতাবি নিয়মকানুন করলাম, কিন্তু তার জন্য যে অন্যরা এটা গ্রহণ করলো সেই বাস্তবতা তৈরি করলাম না, তাহলে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যায়। এটাই আমার উত্তর হবে আপনার প্রশ্নের। একটা হচ্ছে যে এই যে উচ্চ মূল্যটা শুধুমাত্র দুর্নীতির কারণে হয়নি, এটা অন্যান্য এই যে অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা, এবং আপনার যেটা বলবো যে এক ধরনের অলিগার্কসদেরকে আপনার পূর্ণ বাজার নিয়ন্ত্রণের একটা সুবিধা তৈরি করে দেওয়া। সো অনেকগুলো ফ্যাক্টর আছে কেন এই উচ্চ মূল্যের বিষয়টা পরিচালিত হচ্ছে ওইভাবে। এখানে উচ্চ মূল্যের যেটা মূল্যস্ফীতির বিষয়টা আপনার সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারও শুধুমাত্র ওই যে কিছু সামষ্টিক সূচককে কিভাবে ঠিক করা যায়, ঋণের উপর নির্ভরশীল, এখানে কিন্তু মূল্যস্ফীতির দুইটা দিক আছে। একটা হচ্ছে মূল্যস্ফীতিটা কমানো, আরেকটা হচ্ছে মানুষের পকেটে আয়ের ঢোকার
সুযোগ, তার মানে অর্থনীতির চাকাটাও ঘোরাবার চেষ্টা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা দুর্বলতা দেখছে যে তারা এই যে ব্যবসায়ী মহল বলতে শুধু বড় থেকে ছোট এই যারা অর্থনীতির চাকা ঘোরায় তাদের সাথে কিন্তু এঙ্গেজমেন্টের জায়গাটা কম, প্রায় অনুপস্থিত বলা যায়। এটা একটা বড় ধরনের ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকারের। সো তারা কিছু পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু সার্বিক বিষয়টা হচ্ছে যে মূল্যস্ফীতিটা কমাতে হবে, অর্থনীতির চাকাটাও আরও বেগবান করতে হবে, দুটাই সমান্তরালভাবে করতে হবে। দ্বিতীয়টাতে কিন্তু নজরটা নেই, সক্ষমতারও একটা ঘাটতি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক ওই বিষয়ে সবাই একটা ঐক্যমত যেটা ছিল, আপনি বললেন যে ওই স্বৈরশাসন এবং তার সাথে যেই অপসংস্কৃতিগুলো তৈরি হয়েছিল, দুর্নীতির, অলিগার্কসদের, সার্বীয়ভাবে আপনার মানুষকে অপমানের একটা বাস্তবতা, ন্যায় বিচার নির্বাসন দেওয়া, শুধু নির্বাচন নয়, ন্যায় বিচার নির্বাসন, দক্ষতার নির্বাসন, মেধার নির্বাসন সবই করা হয়েছিল। তো ওইটা যে ওই শাসন যে বিতাড়িত হলো এবং ওইটা যেন ফিরে না আসে, ওই ব্যাপারে আমার মনে হচ্ছে ঐক্যমত তো ছিল এবং এটা অব্যাহত আছে। মানে কি হওয়া উচিত নয় সেই ব্যাপারে ঐক্যমত অব্যাহত আছে। এখন ঐক্যমতের মধ্যে এখন নতুন যে বিভেদ বলছেন আপনি, আমি বিভেদ বলবো না, ভিন্ন ভিন্ন মত, সেটা হচ্ছে যে কি হওয়া উচিত নয় ঐক্যমত, কিন্তু কি হওয়া উচিত এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আসছে। সেগুলো স্বাভাবিক, ভিন্ন মত আসাটা স্বাভাবিক, কিন্তু এক জায়গায় ঐক্যমতের মানে আমি এখানে তিনটা জায়গায় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে কি আসা উচিত নয় সেই ব্যাপারে একটা ঐক্যমত আছে মানুষের, সাধারণ মানুষের। দ্বিতীয়টা হচ্ছে কি হওয়া উচিত এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে। তৃতীয় হচ্ছে এক ধরনের সবাই ভিন্ন মত থাকলেও এক ধরনের আলোচনার মাধ্যমে এটার সমাধান করব, ওই ঐক্যমতের আবহটা দুর্বল হয়ে গেছে। কারণ এখানে অনেক কিছু, এখানে এই ভিন্ন মতগুলো যে কোনো সমাজে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ওটা হচ্ছে ভিন্ন মতগুলো কীভাবে ম্যানেজ করা হচ্ছে, কিভাবে সেগুলো শোনা হচ্ছে, কিভাবে আস্থা তৈরির মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা হচ্ছে, ওই জায়গায় বেশ ঘাটতি দেখা যাচ্ছে। এখন 2025-এর অন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই যে কোন পথে আগাবো, কিভাবে আগাবো, ভিন্ন ভিন্ন মত যেগুলো আছে। ভিন্নতা মানে বিভেদ শব্দটা এখানে উচিত হবে না। ভিন্ন মত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নিজ ধারণা নিয়ে এখানে আসছি, কিন্তু এগুলোর বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন মত আছে এগুলোকে একটা ঐক্য সুরে নিয়ে আসতে পারাটা, কোথায় এই যে কম্প্রোমাইজগুলো কিভাবে হতে হবে ঐক্য সুরে, এবং একই সাথে আস্থার জায়গাটা আরও জোরালো করা যে আমরা এটা করতে চাই। এই সব জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে, দুর্বলতা দেখা যাচ্ছে। সো 2025-এ এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ থাকবে, এবং আমি আবারও বলবো এই তিনটা বলয় কিন্তু এখানে ক্রিয়াশীল হতে হবে। একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটি হচ্ছে রাজনৈতিক মহল, আর একটি হচ্ছে নাগরিক মহল। তিনটাই কিন্তু এই যে ঐক্যমত তৈরি হবে কিনা, কিভাবে আগাবো, সঠিকভাবে আগাবো কিনা, সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু এই তিন মহলের উপরই বর্তাচ্ছে। আপনি যেগুলো বললেন এগুলো আপনার কিছু ধারণার কথা বললেন, এগুলো আমি হিসেবে ফ্যাক্টস হিসেবে নিচ্ছি না। মানে আপনি একটা বললেন যে তারা এক ধরনের অবস্থান নিচ্ছে, এটা এখন দেখার বিষয় আসলে তারা কি ওই ধরনের অবস্থান নিচ্ছেন কি না। তাদের বক্তব্যগুলো আরও চুলচারা বিশ্লেষণ করা দরকার, তারা কি বলছে। এবং এই যে আপনি বললেন প্রগতিশীল ইত্যাদি, এই শব্দগুলোই তো অনেকটা বিতর্কিত শব্দ হয়ে গেছে না। আমরা সেকুলার, প্রগতিশীল এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে আমরা চূড়ান্তভাবে বিতর্কিত করি নাই। মানে স্বৈরশাসনের আমলে তো এই সহজ শব্দগুলো এখন চূড়ান্তভাবে বিতর্কিত শব্দ হিসেবে আছে। সুতরাং এগুলো নিয়ে আলোচনার সময় আমাদের অবশ্যই সেই যে বিতর্কিত হয়ে গেছে কী কারণে, কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে সজাগ থাকা দরকার। এবং
এই যে যারা ছাত্র যেই শক্তিগুলো এই অভ্যুত্থানে অন্যতম নেতৃত্ব দানকারী একটা ভূমিকা রেখেছিল, কিন্তু কোনো অর্গানাইজ ফোর্স হয়ে নয়। এটা কিন্তু একটা জিনিস খুবই মনে রাখা দরকার, সার্বিকভাবে জুলাই আগস্টের পরিবর্তনের একটা সবচেয়ে বড় একটা দিক ছিল যেটা স্বতঃস্ফূর্ততা। নানা মহল নানাভাবে কিন্তু ওই এক জায়গায় সবাই ঐক্য ছিল, ওই অপমানকর স্বৈরশাসন আমরা আর চাই না, ওইখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় চলে আসছিল এবং সেখানে এক ধরনের অকুতভয়ে নেতৃত্ব দিতে ছাত্ররা এগিয়েছিল, সেই জন্য তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে অ্যাকচুয়ালি। কিন্তু এখন এগোবার পথে তারা এখন রাজনৈতিক দল করতে চায়, তারা রাষ্ট্র পরিচালনার ভূমিকা রাখতে চায়, সবই সেটা তারা অবশ্যই চাইতে পারে, করতে পারে। কিন্তু শেষ বিচারে যে কোনো জায়গা থেকে আসুক না কেন, শেষ বিচারে একটা মূল্যায়ন হবে, জবাবদিহিতার মূল্যায়ন সমাজের কাছে করতে হবে। মানে তারা যাই বলুক, যেই প্রস্তাব করুক, সেটা যদি সমাজের ভেতর যদি সেটা একটা প্রতিধ্বনি উঠে যে এইটাই ভালো, এটা ঠিক বলছে, তাহলে সেটা পাবে। আর যদি মনে হয় যে এটাও একটা চাপিয়ে দেওয়ার কিছু চেষ্টা হচ্ছে, সমাজ তো একটা দেখিয়েছে 15 বছরের স্বৈরশাসনকে সরিয়ে দিয়েছে, চাপিয়ে দেওয়া কিছুই কিন্তু বাংলাদেশে এখন আর বেশি দিন টিকার মতো বাস্তবতা নেই। এটা আমরা শেখ হাসিনার এই পতন এবং পলায়নের একটা শিক্ষা যদি হয় যে কোনো কিছু চাপিয়ে দিতে গেলে এটা কিন্তু কম বেশি সময় মানুষ এটার বিরুদ্ধে দাঁড়াবে এবং সেটাকে গ্রহণ করবে না। অবশ্যই এখানে একটা দুর্বলতা দেখা যাচ্ছে যে এই যে সিন্ডিকেট বা অলিগার্ক যাদের কথা বলি, তাদের বাজারের উপর তাদের নিয়ন্ত্রণ কিন্তু এখনও বেশ জোরালোভাবে চলছে। আমরা যদি ওই যে তেল আছে না, ভোজ্য তেলের দাম সাম্প্রতিক সময়ে কিভাবে নির্ধারিত হলো, সেটার থেকে একটা উদাহরণ টানতে পারি যে অলিগার্কদের নিয়ন্ত্রণ এখনও আছে। এটা পথ কি? আমি তো একটা কথা বললাম, অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম একটা দুর্বলতা হচ্ছে তারা ব্যবসায়ী মহলের সাথে এঙ্গেজড কম হচ্ছেন। কারণ আপনি এগুলো করতে হলে শুধু সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা ওই যে সুদের হার নিয়ন্ত্রণ ইত্যাদি এগুলো করলে তো হবে না, এগুলো তো করতে হবে। এবং অলিগার্ক তো মুষ্টিমেয় কিছু গ্রুপ, আরও অনেক গ্রুপ তো আছে। এবং যারা এই 15 বছরে যারা অর্থনীতির চাকা ঘুরিয়েছে, তারা তো অর্থনীতির চাকা ঘুরিয়েছে। আমরা এক বাক্যে পুরো ব্যক্তিখাতকে একটা কাঠগড়ায় দাঁড়াবো, এটা তো একটা বোকামির কাজ। আমরা অলিগার্কদেরকে তাদের অযৌক্তিক প্রভাবটাকে আলাদা করতে হবে এবং অর্থনীতির চাকা কিভাবে ঘুরবে, যারা ঘুরাবেন তাদের সাথে তো আলোচনায় বসতে হবে। এবং এখানে এই যে সাম্প্রতিক সময় এটাও একটা উদাহরণ আছে, শ্রীলঙ্কা আমাদের মতো একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়ে তারা কিন্তু মূল্যস্ফীতির বিষয়টা বেশ জোরালোভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছে। এটা এমন না যেটা আনা অসম্ভব। এখানে আপনি বললেন যে পথ কি? পথ হচ্ছে যে আমাদের যেভাবে এই যে ব্যক্তিখাতের সাথে আলোচনার প্রক্রিয়াগুলো অত্যন্ত দুর্বল, সেটা একটা তো দৃশ্যমান ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের। এবং এখানে আমাদের আরও অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হওয়ার একটা বিষয় আছে। আমি ধরেন কিছু অলিগার্ক তারা ধরেন পুরো খাদ্য শস্য আমদানির উপর একটা নিয়ন্ত্রণ ছিল, তো তাদের অফ করে দিয়ে আরও তো আছে, তাদের চেয়ে ছোট ছোট সাইজের আছে, তাদেরকে আমি মাঠে কিভাবে আনতে পারি জোরালোভাবে। আমি বলছি আমি যদি সমাধানগুলো চাই তাহলে কিন্তু ওই খাতের সাথে আমার এঙ্গেজ হতে হবে, বের হতে হবে এবং বিশ্বাসযোগ্যভাবে। আমি শুধু দোষ দিয়ে কাউকের উপর লাভ নেই, কারণ শেষ বিচারে মানুষ সমাধানটাই চায়, তার যে অর্থনৈতিক স্বস্তি তার প্রাত্যহিক জীবনে সেটাই তো চায়। আপনি সেখানে নানাভাবে আপনার ক্রিয়াশীল এবং উদ্যোগী মানসিকতা দিয়ে রাষ্ট্রশক্তির যে ব্যবহারগুলো সঠিকভাবে করে আপনি করতে পারছেন কি না সেটার উপরই নজর দেওয়া দরকার। সো এখানে ম্যাজিক বুলেট কিছু নেই, এখানে মূল বিষয় হচ্ছে যে আপনি এখানে কীভাবে উদ্যোগী হচ্ছেন। এবং বড় দাগের যে ঘাটতিটা দেখছি যে ব্যবসায়ী মহলের সাথে একটা এঙ্গেজমেন্টের ঘাটতি যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমি আশা করব 2025-এর প্রথম থেকে এদিকে ওনারা মনোযোগী হবেন। 2023-এ জন আকাঙ্ক্ষা ছিল একটা প্রতিযোগিতামূলক
নির্বাচন যেখানে নির্বাসিত ভোটাধিকারটা মানুষ যেন ফিরে পায়, সুষ্ঠু নির্বাচন। 2024-এ সেই মূল দাবির সাথে আরও অনেকগুলো দাবির যোগ হয়েছে। রাজনৈতিক কিছু অপসংস্কৃতি আছে, সেগুলোর অবসান চাওয়া হোক। রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় একটা সক্ষমতা, মেধা, দক্ষতার সংযুক্তিটা যেন আরও সবলভাবে হয়, এটার একটা দরকার ছিল। এবং বিশেষ করে মানুষ রাজনৈতিক দলের কাছে, মানে স্বৈরশাসনের কাছে শুধু নয়, প্রতিটা স্তরের রাষ্ট্রীয় অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অপমানিত হচ্ছিল, প্রতিটা স্তরে। সেটার অবসান চায়। তার মানে রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে সম্পর্ক যেটা, সেটা একটা নতুন বাস্তবতার উপর দাঁড় করাতে হবে। এই যে একটা বিষয় নিয়ে তো আশঙ্কা তৈরি হয়েছে, এত কিছু বলা হলো, ওনারা অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররাও জুলাই আগস্টের যে আত্মদানকে প্রত্যেকবার স্মরণ করেন, কিন্তু আহতদের বিষয়টা কেন 5 মাসের মধ্যে সেইভাবে অগ্রাধিকার পেল না? ফেনীতে, নোয়াখালীতে বন্যা হয়েছিল, ওইসব জায়গায় বন্যা হয় না। ওই বন্যাক্রান্ত জনপদগুলো কেন এতদিন পরেও সেই মানে যেই পর্যায়ে তাদের এক ধরনের নজর, মনোযোগ, সহযোগিতা পাওয়া দরকার ছিল, সেগুলো চলে আসেনি। যেগুলো আমাদের যেটা বলা যায় যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেগুলো দিয়ে মানুষ কিছুটা হলে পকেটে পয়সা আছে, অনেকগুলো সেগুলো বন্ধ আছে। কেন সেগুলো বন্ধ? সেগুলো সচল করতে কেন অগ্রাধিকার করা হয়নি? সো জন আকাঙ্ক্ষার মূল্যায়ন যেটা বলবো, জন আকাঙ্ক্ষাগুলো সঙ্গত কারণেই তৈরি হয়েছে। কারণ এই আকাঙ্ক্ষাটার মূল বাণীটা হচ্ছে বাংলাদেশকে একটা উন্নতর স্তরে নিতে হবে। বাংলাদেশ একটা ইমেজ কাটিয়ে এসছে, আমরা দরিদ্র দুর্ভিক্ষপরায়ণ একটা দেশ ছিলাম, সেখান থেকে উঠে এসেছি। কিন্তু এখন বাংলাদেশকে আমরা একটা চিনি যে অত্যাচারের দেশ, অপমানের দেশ, অমর্যাদার দেশ এবং সস্তা শ্রমের দেশ। ইভেন আমাদের অর্থনৈতিক স্তম্ভগুলো সেই সস্তা শ্রমের গার্মেন্টস, রেমিটেন্স তার মধ্যে আটকে আছে। জন আকাঙ্ক্ষা কিন্তু চাচ্ছে বাংলাদেশকে একটা অন্য স্তরে যেন যাওয়া যায়। এই মধ্যম আয়ের ফাঁদ টাঁদ ইত্যাদি আমরা বলি, সেগুলো আটকে আছে। এবং এই যে কি বলা যায় যে পরিসংখ্যান নিয়ে যে মিথ্যাচার, মানুষ তো অ্যাকচুয়ালি কষ্ট করতে তো বাংলাদেশের মানুষ সবসময় রাজি ছিল, এখনও আছে, করছে, প্রতিনিয়ত কষ্ট করছে। কিন্তু তারা চায় যে কষ্টটা যেন স্বীকার পায় এবং সেই কষ্ট লাঘবের জন্য সত্যিকার বিশ্বাসযোগ্যভাবে যেন সবাই উদ্যোগী হয়। এই যে মিথ্যাচার পরিসংখ্যান নিয়ে করেছে, এটাও তো একটা চরম অত্যাচারের মতো একটা, যে আমি কষ্টের মধ্যে আছি আর আমাকে গিলতে হচ্ছে টিভি খুললেই যে বাংলাদেশ এখন অনেক উন্নয়নের উপরে উঠে গেছে, যেটা তার বাস্তবতার সাথে মিলছে না অ্যাকচুয়ালি। এগুলো ঠিক করতে হবে। সো জন আকাঙ্ক্ষার মূল্যায়ন আমি মনে করি একটাই, যে এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এইটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। কারণ এই জন আকাঙ্ক্ষার ধাক্কাতেই সব কিছু ঠিক করতে হবে, আগাতে হবে। কারণ শেষ বিচারে বাংলাদেশের মূল নায়ক হচ্ছে সাধারণ জনগণ। এই যে জুলাই আগস্ট কারা এনেছে? নামহীন ব্যক্তিত্ব এনেছে, নামি দামি ব্যক্তিত্বরা আনে নাই। মানে নামহীন ব্যক্তিত্ব, সেটা ছাত্র জনতার মধ্যে আছে, রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে অসংখ্য কর্মী ইত্যাদির মধ্যে আছে। বাংলাদেশের পরিবর্তনের মূল নায়ক হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। এইটাই হচ্ছে বাংলাদেশের অন্যতম শক্তি। এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার শক্তি, এই যে বাড়তি আকাঙ্ক্ষা, এইটাই হচ্ছে আমাদের ওই বিদেশি ঋণ, অন্যান্য এই রিজার্ভ ইত্যাদির চেয়ে সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই আকাঙ্ক্ষাটা। এইটাকেই যদি আমরা বুঝতে পারি, এই আকাঙ্ক্ষাটাকে সংহত কিভাবে করা যায়, এইটাকে শক্তি হিসেবে নিয়ে অপসংস্কৃতিগুলোর অবসান কিভাবে ঘটানো যায়, এবং এই ক্ষমতার যে একটা লোভের মধ্যে এখনও দেখেন যে আমরা তো যেটা দেখছি যে ইনজিওর যারা আহতদের তালিকা এখনও হয়নি, কিন্তু বঞ্চিত যে কর্মকর্তাদের তালিকা খুবই দ্রুত হয়ে গেল। ওখান থেকে তো একটা মেসেজ আসছে যে এই যে যারা মূল নায়ক, তারা কিন্তু উপেক্ষিত থাকছে।
সেই জায়গার পরিবর্তনটা আশা করি 2025-এ সেই পরিবর্তনের ধারাটা আমরা নিশ্চয়ই করতে হবে। কারণ না হলে আমরা অ্যাকচুয়ালি দায়টা আমাদের যে দায়টা সবার উপর বর্তাচ্ছে সেটা আমাদেরকে অবশ্যই সেই দায়টাকে মাথায় নিতে হবে এবং বলতে হবে যে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ এবং আমাদের দায়বদ্ধতা থেকেই সব কিছু করার চেষ্টা করতে হবে।